আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ অধ্যায় হাইলাইটসের চতুর্থ লেকচারে আপনাকে স্বাগতম। এই লেকচারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ ধারক। খেয়াল রাখবেন, এই টপিকটা স্থির তড়িতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। কেন? কারণ এটার কিছু প্র্যাকটিক্যাল পারপাস রয়েছে, তাই প্রশ্নে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনা সম্ভব। তাই এই টপিক থেকে প্রশ্ন করাটা টিচারদের হাতের খুব প্রিয় একটা কাজ। অর্থাৎ আপনাকে খুব যত্ন সহকারে এই টপিকটা পড়তে হবে, এর বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ধারক জিনিসটা কি। সংজ্ঞায় লেখা আছে, তড়িৎ শক্তিকে আধান রূপে জমা রাখার যান্ত্রিক ব্যবস্থাকে ধারক বলে। অর্থাৎ সহজ কথায় ধারক হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র তড়িৎ শক্তিকে আধান হিসেবে জমা রাখতে পারে। অর্থাৎ পরবর্তীতে যাতে আমি ব্যবহার করতে পারি সেই উদ্দেশ্যে শক্তিকে জমা রাখার পদ্ধতিটাই বা ব্যবস্থাটাই হলো ধারক। ধারক তড়িৎ ধারক কেন বলছি? কারণ সে আধান বা তড়িৎ ধারণ করে রাখছে। বিভিন্ন ধরনের ধারক রয়েছে। এই চিত্রগুলোর সঙ্গে আপনারা কম বেশি পরিচিত। এগুলো আপনারা ছোটবেলা থেকেই হয়তো কোনো যন্ত্রপাতি খুলতে গিয়ে দেখে ফেলছেন। তাহলে এই জিনিসগুলোই আসলে ধারক। বিশেষ করে এই জিনিসটা তো অবশ্যই দেখছেন, বাসার মাথার উপরে যে সিলিং ফ্যানটা ঝুলছে তার মধ্যে দেখবেন এরকম একটা যন্ত্র লাগানো থাকে, ওটা একটা ধারক। ইংরেজিতে এটাকে বলে ক্যাপাসিটর। ধারকের ইংরেজি কি? ক্যাপাসিটর। বিভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে বিভিন্ন মাপের বিভিন্ন ক্ষমতার ধারক তৈরি করা হয়ে থাকে। ধারকের কয়েকটা শ্রেণী বিভাগ রয়েছে, যেমন সমান্তরাল পাত ধারক, গোলীয় ধারক, লিডেন জার। অর্থাৎ এর স্ট্রাকচারের উপর ভিত্তি করে এই ধারকগুলোর নামকরণ করা হচ্ছে এইভাবে। যেখানে লিডেন জার নামে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সর্বপ্রথম উদ্ভাবিত ধারক। অর্থাৎ অ্যাক্সিডেন্টালি একজন প্রফেসর, লিডেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এরকম একটা বৈশিষ্ট্য কোনো একটা বস্তুর মধ্যে খুঁজে পাইছেন যে কোনো একটা বস্তু চার্জকে ধারণ করে রেখে দিতে পারে। তখন ওইটাকে আর একটু ডেভেলপ করে একটা তড়িৎ ধারক হিসেবে একটা যন্ত্র তৈরি করছেন, যার নাম কি? লিডেন জার। তাহলে এই তিন ধরনের ধারকই নর্মালি বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। আমরা এই অধ্যায়ে এই দুই ধরনের ধারক সম্পর্কে পড়ব, অর্থাৎ সমান্তরাল পাত ধারক এবং গোলীয় ধারক। ওকে, তা এখন আরেকটা সংজ্ঞা দেখি আমরা। ধারকত্ব সংজ্ঞা কি বলছে? কোনো ধারকে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ আধান প্রয়োজন তাকে ওই ধারকের ধারকত্ব বলে। অর্থাৎ ধারকত্ব হচ্ছে একটা ধারকের বৈশিষ্ট্য, যেটা বোঝায় কোনো একটা ধারক কতটুকু আধান জমা করতে পারে বা সঞ্চয় করতে পারে, ওটাই তার ধারকত্ব। এখন এটাকে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? আমরা এই ব্যাপারটা জানি, কোনো একটা বস্তুর মধ্যে যদি আমি আধান দিতে থাকি, ওই বস্তুর মধ্যে একটা বিভব সৃষ্টি হতে থাকে। তাহলে এইভাবে করে তার মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করা পর্যন্ত যে পরিমাণ চার্জ ওকে আমি দিতে পারবো, ওই পরিমাণটা কি বলা হবে? ওই বস্তুর তড়িৎ ধারকত্ব। ওকে, তাহলে এক এক পরিমাণ চার্জের জন্য এক এক ধরনের বিভব তৈরি হবে। তাই একটা ফিক্সড বিভব সৃষ্টি করে আমি দেখব কোন ধারক কত বেশি চার্জ নিতে পারে। যে বেশি চার্জ নিতে পারবে তার ধারকত্ব বেশি। ওকে, তাহলে সংজ্ঞা অনুসারে ধারকত্বকে আমরা কিভাবে ডিফাইন করব? সি দিয়ে। এই সি মানে কি? সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব। কিভাবে? সংজ্ঞায় কি বলা হয়েছে? একক বিভব পার্থক্য সৃষ্টি করতে। তাই বিভব পার্থক্য নিচে চলে গেছে, যে পরিমাণ আধান প্রয়োজন উপরে আধানটা বসে পড়ছে, এটাই হচ্ছে ধারকত্বের সংজ্ঞা। ওকে, তাহলে এটার একক কি দাঁড়াইলো? চার্জের একক হচ্ছে কুলম্ব, বিভব পার্থক্যের একক ভোল্ট, তাহলে একক হবে কুলম্ব পার ভোল্ট। এটাকে আমরা এক কথায় কি দিয়ে লিখবো? এফ দিয়ে। এই এফ মানে কি? এফ মানে হলো ফ্যারাড। ফ্যারাডে না কিন্তু, ফ্যারাডে আরেকটা জিনিসের একক, এটা একটু খেয়াল রাখবেন। এই ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, এসআই একক। ওকে, তাহলে আমরা একটা ধারকের জন্য ধারকত্ব দেখলাম। এবার আমরা বললাম যে দুই ধরনের ধারক সম্পর্কে আমরা পড়ব, গোলীয় ধারক এবং সমান্তরাল পাত ধারক। তাহলে আমরা এখন গোলীয় ধারক শুরু করি। আচ্ছা, তার আগে আমরা ধারকত্বের উপর কিছু ম্যাথ করি। সংজ্ঞা যেটা আমরা দেখছি সেটা দিয়ে কিছু ম্যাথ করি। কি বলছে?
একটি ধারকের মধ্যে 0.5 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে 4 মিলি কুলম্ব আধান প্রয়োজন হয়, ধারকত্ব নির্ণয় করো। ওকে, এগুলো খুবই সিম্পল জিনিস, এমসিকিউর জন্য দরকার হয়। কতটুকু বিভব পার্থক্য সৃষ্টি করছেন? 0.5 ভোল্ট, ভি দেওয়া আছে। ওকে, কি পরিমাণ চার্জ দেওয়া হয়েছে? 4 মিলি কুলম্ব। মিলি কুলম্ব মানে 10⁻³ কুলম্ব। ধারকত্ব বের করতে বলছে। আমরা জানি কি ধারকত্ব C = Q / V। Q আছে কত? 4 × 10⁻³ আর ভোল্টেজ আছে কত? 0.5। খুবই সিম্পল, এটা আসবে 8 × 10⁻³ ফ্যারাড, অর্থাৎ 8 মিলি ফ্যারাড। এটাই অ্যান্সার। সংখ্যা দিয়ে আমরা ধারকত্ব বের করে ফেলছি। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে। কি বলছে? একটি ধারকের ধারকত্ব 2.5 মাইক্রোফ্যারাড। ওকে, এই সিম্বলটা কি বোঝায়? মাইক্রো বোঝায়। মাইক্রো মানে 10⁻⁻6। এর মধ্যে 2 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে কতটি ইলেকট্রন প্রবেশ করাতে হবে? ওকে, ইলেকট্রন সংখ্যা মান বের করতে বলছে, যেটা ধারকের মধ্যে প্রবেশ করাবো কিসের জন্য? 2 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য। ওকে, তো দেখেন আমরা ধারকত্বের সংখ্যাটা কি দেখেছি? Q/V। তাহলে এখান থেকে যদি আমি Q এর মান বের করতে চাই, কি আসবে? CV। এখানে C দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে 2.5 × 10⁻⁶, বিভব পার্থক্য দেওয়া আছে। বিভব পার্থক্য কত আছে? 2। তো এটা হিসাব করলে কত আসবে? 5 × 10⁻⁶। তাহলে এই পর্যন্ত আমরা কি পাইলাম? যে ওই ধারকের মধ্যে যদি 2 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে চাই, আমাকে এতটুকু চার্জ ধারকের মধ্যে দিতে হবে। কিন্তু আমাকে তো চার্জের মান বের করতে বলে নাই, আমাকে জিজ্ঞেস করছে ওটার মধ্যে কি পরিমাণ ইলেকট্রন দিতে হবে। ওকে, তাহলে এখন দেখেন এই চার্জের মানকে যদি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমি ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। ওকে, কারণ এই ব্যাপারটা কিন্তু আমাদের জানা আছে যে কোনো একটা বস্তুর মধ্যে টোটাল যে পরিমাণ আধান থাকবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, N × E, যেখানে N হচ্ছে আধানের সংখ্যা মানে ইলেকট্রনের সংখ্যা, আর E হচ্ছে এলিমেন্টারি চার্জ বা মৌলিক চার্জ অর্থাৎ ইলেকট্রনের চার্জ। ওকে, তাহলে এখান থেকে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ N এর মান যদি আমি বের করতে চাই, কি করতে হবে? Q কে E দিয়ে ভাগ করতে হবে। ইয়েস, তাহলে Q এর মান কিন্তু আমরা এখানে পেয়েছি 5 × 10⁻⁶। আর ইলেকট্রনের চার্জ আমাদের কত জানা আছে? 1.6 10⁻⁹। ওকে, তাহলে এখন আপনি যদি এখানে ক্যালকুলেটরের বসাটা চাপ দেন, দেখবেন একটা অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এতটি ইলেকট্রন ওই ধারকের মধ্যে যদি আমি প্রবেশ করাই, তাহলে ওই ধারকের মধ্যে 2 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হবে। ওকে, খুবই সিম্পল জিনিস, এমসিকিউর জন্য এগুলো খুব কাজে লাগে। তো এইবার আমরা গোলীয় ধারক শুরু করি। তো খেয়াল করেন, গোলীয় ধারক জিনিসটা কি? সিম্পলি একটা গোলক। একটা গোলক হইলেই হবে, যে কোনো উপাদানের প্রত্যেকটা বস্তুরই চার্জ ধারণ করে রাখার সামর্থ্য থাকে, কারো কম কারো বেশি, কোনোটা গ্রহণযোগ্য কোনোটা অতি নগণ্য। তাহলে আমরা সেগুলো পরে দেখব, আগে গোলক আকৃতির ধারকের ধারকত্বটা একটু হিসাব করি। তাহলে খেয়াল করেন, এখানে আমরা একটা গোলক নিলাম, দেখা যাচ্ছে তার ব্যাসার্ধ আর ব্যাসার্ধের এই গোলকের উপরে বা গোলকের মধ্যে আমি যদি কিছু চার্জ রাখি, ওকে, কিছু চার্জ যদি আমি রাখি, তাহলে ওর পৃষ্ঠে কি পরিমাণ বিভব তৈরি হবে এগুলো আমাদের জানা আছে। যে আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণ আধান যদি থাকে, তাহলে এর বিভবকে আমরা এইভাবে লিখতে পারবো 1/4πε0 k × Q/r, যেখানে k জিনিসটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, যেখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা কি বোঝানো হয়? এই গোলকটা যেই মাধ্যমের মধ্যে অবস্থিত, সেই মাধ্যমের তড়িৎ বল শূন্য মাধ্যমের চেয়ে কত গুণ বেশি বা কম সেটা বোঝায়। ওকে, তাহলে আমরা জানি না যে গোলকটা আসলে কোন মাধ্যমের মধ্যে স্থাপন করা আছে। যদি শূন্য মাধ্যমের মধ্যে স্থাপন করা থাকে, তাহলে কে এর মান হবে 1, অর্থাৎ তখন কেটা আমরা লিখতাম না। কিন্তু যে কোনো মাধ্যমের মধ্যে যদি গোলকটা থাকে, তাহলে তার জন্য ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম, তাহলে Q/r, এভাবে করে আমি ওর বিভবটা পাচ্ছি।
এখান থেকে কিছুক্ষণ হিসাব নিকাশ করলে এই যে কিউটাকে ভি এর নিচে নিয়ে আসলাম, এইরকম একটা হিসাব আসলো। এবার এটাকে যদি উল্টায় দিই তাহলে আসবো কি কিউ বাই ভি। আর আমরা জানি সংজ্ঞা অনুসারে কিউ বাই ভি মানেই হচ্ছে ধারকত্ব, অর্থাৎ এই গোলক আকৃতির ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা হচ্ছে এটা, সি ইজ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু কে আর, যেখানে কে মানে কি এই গোলকটা যে মাধ্যমের মধ্যে স্থাপন করা আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি কোনো মাধ্যমের কথা বলা না থাকে আমরা ধরে নেব এটা শূন্য মাধ্যমে আছে, আর শূন্য মাধ্যমে থাকলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় 1। তাহলে আমরা এই গোলক আকৃতি ধারকের জন্য ধারকত্বের ফর্মুলা কি পাইলাম, 4 পাই এপসাইলন নট কে আর। এখন এইটা ব্যবহার করে আমরা কিছু ম্যাথ দেখব। কি বলছে, 1.8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের ধারকত্ব নির্ণয় করো যা 2.5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা আবেষ্টিত আছে। ওকে, তাহলে আপনাকে গোলকের ব্যাসার্ধ বলে দিছে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিছে, একবারে সিম্পল জিনিস। আমরা জানি ধারকত্ব হচ্ছে, গোলকের ধারকত্ব 4 পাই এপসাইলন নট কে আর। ওকে, তাহলে এখন দেখেন আপনারা যেটা করেন, 4 পাইয়ের মান লিখেন, এপসাইলন নটের মান মুখস্থ আছে সেটা লিখেন, কে এর মান লেখেন, হ্যাঁ এভাবে করতে পারেন। কিন্তু আমি যেটা করব, এই যে 4 পাই এপসাইলন নট এই পুরাটার মান কিন্তু আমার জানা আছে। এটা কিভাবে, এই যে আমরা কিন্তু দেখেছিলাম যে কুলম্বের সূত্র পড়ার সময় 1/4 পাই এপসাইলন নট এই পুরা জিনিসটার মান ছিল 9 × 10⁹। তাহলে শুধু 4 পাই এপসাইলন নটের মান কি হবে, এটার উল্টা, সেটাই লিখলাম। এরপরে কে এর মান কত লেখা আছে, 2.5। ব্যাসার্ধ কত বলা আছে, 1.8 সেন্টিমিটার। 1.8 সেন্টিমিটার মানে 10⁻² মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে এখন এটাকে আপনি হিসাব করেন, হিসাব করলে কত আসবে, 5 × 10⁻12। ইয়েস, এটা আসবে। ওকে, এই করে দেখতে পারেন, 9 18-এর মধ্যে যাবে 2 বার, উপরে -9, হ্যাঁ এটাই। এখন দেখেন এই যে মানটা আমরা পাইলাম, এটাকে চাইলে আপনি অন্য একটা স্কেলিংয়েও লিখতে পারেন, যেটা হচ্ছে 5 পিকোফ্যারাড। ওকে, এই যে 10⁻12 মানে হচ্ছে পিকো। এই জিনিসগুলো আপনি চাইলে একটু নোট করে রাখতে পারেন, সেটা হচ্ছে 10⁻³ এটা দ্বারা বোঝানো হয় মিলি। ওকে, 10⁻6 এটা দ্বারা বোঝানো হয় মাইক্রো, 10⁻9 ন্যানো, 10⁻12 পিকো, আর 10⁻15 ফেমটো। এরপর আছে 10⁻18, এটাকে এটো বলা হয়, এত দরকার নেই। এটাকে ছোট এম, এটাকে মিউ, এটাকে এন, এটাকে পি, এটাকে ছোট এফ, এগুলো দিয়ে লেখা হয়। যেহেতু ফ্যারাড এককটা খুবই বড় একটা একক, 1 ফ্যারাড ধারকত্ব বলতে কিন্তু হিউজ একটা বড় অ্যামাউন্ট বোঝায়। এ কারণে ধারকত্বের এককগুলো সাধারণত যে মাইক্রো ন্যানো এই রেঞ্জের থাকে। তাই আপনাদের এই স্কেলিংগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এগুলা একটা থেকে আরেকটা কনভার্ট করার জন্য দরকার হবে। ওকে, এই তো, তা গোলকের ব্যাসার্ধ এবং মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি দেওয়া থাকে তাহলে খুব সহজেই ধারকত্ব বের করে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়াই। ওকে, এইবার আমরা দেখব সমান্তরাল পাত ধারক। নামের মধ্যেই কিন্তু সংজ্ঞার অনেকটা লেখা আছে। দুইটা পাত থাকবে, তারা সমান্তরালে থাকবে। এভাবে করে যে আমি যদি কোনো ধারক তৈরি করতে পারি, ওটার নামে কি হবে, সমান্তরাল পাত ধারক। সংজ্ঞাটা তাও লেখা আছে, একটু খেয়াল করেন। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পরিবাহী পাতকে পরস্পর থেকে অল্প দূরত্বে সমান্তরালে স্থাপন করে যে ধারক তৈরি করা হয় তাকে সমান্তরাল পাত ধারক বলে। এখানে দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা পাত নিতে হবে এবং পরস্পরকে কিভাবে রাখতে হবে, অল্প দূরত্বে রাখতে হবে, সমান্তরালে রাখতে হবে। তাহলে ওই দুইটা পাতের মধ্যে চার্জ জমা রাখার একটা টেকনিক চলে আসবে। তাহলে ওই ধরনের ধারককে বলা হয় সমান্তরাল পাত ধারক। তাহলে এটা একটা স্ট্রাকচার আমরা একটু দেখি, খেয়াল করেন। এই যে এইটা এবং এটা দুইটা পাত পরস্পর থেকে অল্প দূরত্বে রাখতে হবে। এখানে যদিও দূরত্বটা খুব বেশি দেখা যাচ্ছে, কারণ এখানে দূরত্বটা আমার অন্তত ডি লেটারটা লেখার জন্য একটু জায়গা দরকার, কিন্তু দুইটা পাতের দূরত্ব এত বেশি রাখা যাবে না, মিলিমিটার রেঞ্জের দূরত্বটা থাকতে হবে। ওকে,
তাহলে দুইটা পাত থেকে আমি কোনো একটা কানেকশন নিয়ে একটা কোষের সঙ্গে যুক্ত করলাম, ফলে কোষের ধনাত্মক প্রান্ত থেকে এই পাতের মধ্যে কিছু পজিটিভ চার্জ জমা হবে, আর ঋণাত্মক প্রান্ত থেকে এই পাতের মধ্যে কিছু নেগেটিভ চার্জ জমা হবে। কিন্তু এই পাত থেকে এই পাতে ইলেকট্রন আসতে পারবে না, কারণ মাঝখানে কোনো মাধ্যম নাই। মাধ্যম নাই মানে যদি মাধ্যম থাকেও সেটা একটা অপরিবাহী মাধ্যম হবে, অর্থাৎ দুইটা পাতের মাঝখানে একটা অপরিবাহী মাধ্যম দ্বারা পূর্ণ করা থাকে, ফলে এই পাত থেকে এই পাতে ইলেকট্রন আসতে পারে না। অর্থাৎ এখানে এই আধানগুলো, এই পাতের পজিটিভ আধান, এই পাতের ঋণাত্মক আধান এই সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে। যদি কখনো আমার এই আধানগুলো ব্যবহার করা দরকার হয়, তখন দুইটা পাতের মধ্যে একটা পরিবাহী দ্বারা সংযোগ করে দেব, ফলে আমি সেখান থেকে একটা তড়িৎ প্রবাহ পেতে পারবো। ওকে, তাহলে এই যে দুইটা পাতকে এইভাবে কানেক্ট করা আছে, এটার আসল ভিউটা হচ্ছে এই রকম। একটু খেয়াল করেন, এই যে একটা পাত, নিচে আরেকটা পাত আছে, দুইটা ক্ষেত্রফল সমান, এই দুইটা পাতের মাঝখানে স্যান্ডউইচ করে রাখা হয়েছে একটা ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক মানে হচ্ছে কোনো একটা অপরিবাহী মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যম, ঠিক আছে? তাহলে এইভাবে করে আসলে তারা কানেক্টেড থাকে এবং এর ফলে তাদের মধ্যে চার্জ সঞ্চিত থাকে। তাহলে এই সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্ব বের করার ফর্মুলাটা কি? এটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এপসাইলন নট কে এ বাই ডি, যেখানে এ মানে কি এই দুইটা পাতের ক্ষেত্রফল, ডি হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, আর কে হচ্ছে এই দুইটা পাতের মাঝে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি কোনো মিডিয়ামের কথা বলা না থাকে আমরা কে এর মান লিখব 1। ওকে, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখন এই ফর্মুলা ব্যবহার করে আমরা কিছু ম্যাথ দেখব। ওকে, কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 5 মিলিমিটার স্কয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এদের মধ্যবর্তী ফাঁকা স্থান 10 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম দ্বারা পূর্ণ আছে, ধারকত্ব নির্ণয় করো। তাহলে খেয়াল করেন আমাদের কি কি দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 5 মিলিমিটার স্কয়ার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি 2 মিলিমিটার। এরপরে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কে কত? 10। তাহলে এখানে খেয়াল করেন যে ক্ষেত্রফল যেটা আছে এটাকে আমরা মিটার স্কয়ারে লিখবো, এসআই এককে লিখলে কত হবে? 5 × 10⁻⁻6 মিটার স্কয়ার হবে। আর দূরত্ব মিলিমিটারে আছে, এটাকে মিটারে কিভাবে নিব? 10⁻³ মিটার। খেয়াল করবেন এখানে মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নিয়েছিলাম, তখন 10⁻6 গুণ হয়েছে, আর এখানে -3 গুণ হয়েছে। কেন? কারণ এটা স্কয়ার ছিল কিন্তু, তাই -3 স্কয়ার করে 6 হয়ে গেছে। মিলিমিটার থেকে মিটারে নেব 1000 দিয়ে ভাগ করে, আর মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে কিভাবে নিব? 10 লক্ষ দিয়ে ভাগ করে, কারণ 1000-এর উপর একটা স্কয়ার আছে। ওকে, কে এর কোনো একক নেই। কি বের করতে বলছে? ধারকত্ব বের করতে বলছে। সমান্তরাল পাত ধারকের জন্য আমরা ধারকত্বের ফর্মুলা জানি, C = এপসাইলন নট কে এ বাই ডি। ইয়েস, এপসাইলন নটের মান মুখস্থ। কে দেওয়া আছে 10, ক্ষেত্রফল কত পাইছে? 5 × 10⁻⁻6, মধ্যবর্তী দূরত্ব পাইছি 2 × 10⁻⁻3। তাহলে এখন আপনি যদি এখানে সামান্য একটু ক্যালকুলেশন করেন, করলে কত আসবে? -3 -13 সম্ভবত। খেয়াল করে দেখেন, -12 আছে, -6 -18, উপরে -15, 25। হ্যাঁ, এটাই হবে, এত ফ্যারাড। আর যদি কোনো কনফিউশন থাকে আপনি নিজে হিসাব করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ধারকত্ব পেয়ে গেলাম, সব মান দেওয়া ছিল, আমি এককগুলোকে কনভার্ট করে এখানে বসাই দিচ্ছি। ওকে, আর একটা ম্যাথ দেখি কি বলছে। 10 সেন্টিমিটার দীর্ঘ বাহু বিশিষ্ট দুটি বর্গাকার পাত দ্বারা একটি সমান্তরাল পাত ধারক তৈরি করা হলো
যাদের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। ওকে, বর্গাকার পাতের কথা বলা আছে, ক্ষেত্রফল ডিরেক্ট দেওয়া নাই, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধারক তৈরি করা হয়েছে যেখানে পাতের মধ্যবর্তী দূরত্ব আছে 2 মিলিমিটার এবং ধারকটা 20 ভোল্টের একটা উৎসের সাথে যুক্ত আছে। ওকে, ক নম্বর কি বলছে? ধারকত্ব নির্ণয় করো। করি। সমান্তরাল পাত ধারকের জন্য আমরা ধারকত্বের ফর্মুলা জানি, এপসাইলন নট কে এ বাই ডি। ওকে, এপসাইলন নটের মান মুখস্থ। কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো মান দেওয়া আছে? নাই, কিছু বলা নাই, তাহলে আমরা কি বসাবো? 1, শূন্য মাধ্যম ধরে নিয়ে। ক্ষেত্রফল আছে কিছু? ক্ষেত্রফল কিন্তু ডিরেক্ট দেওয়া নেই, শুধু বলা আছে বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ওইটাকে মিটারে নিলাম 0.1, এটাকে স্কোয়ার করে দিলাম। বর্গের বাহুর বর্গের ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা আছে a স্কোয়ার। এখানে যেটা a দেওয়া আছে a, তাহলে a কে মিটারে নিছি, মিটারে নিয়ে স্কোয়ার করছি, ডিভাইডেড বাই ডি। ডি কত আছে? 2 মিলিমিটার, 2 মিলিমিটার, 2 × 10⁻³ তাহলে এখানে একটু সিম্পলি ক্যালকুলেট করেন, আপনার যেটা আসবে সেটা হচ্ছে 4.427 10⁻11 ফ্যারাড। ওকে, এই হচ্ছে অ্যান্সার। খ কি বলছে? সঞ্চিত আধান নির্ণয় করো। খ, সঞ্চিত আধান কিভাবে পাবো? আমরা জানি ধারকত্বের সংজ্ঞা হচ্ছে C = Q / V, জানা আছে। এখান থেকে আপনাকে Q এর মান বের করতে বলছে। Q = কি জানি? CV। C কিন্তু আমরা এখানে বের করেছিলাম 4.427 10⁻11। ভোল্টেজ বলা আছে 20 ভোল্ট। ওকে, তাহলে এখন এখানে ক্যালকুলেট করে ফেলেন, আসবে 8.854 10⁻10 কুলম। এটা অ্যান্সার। সঞ্চিত আধানও পেয়ে গেলাম। গ বলছে পাত দুটিকে বৃত্তাকারে পরিণত করা হলে ধারকত্ব পূর্বের কত গুণ হবে? একটু খেয়াল করেন, বর্তমানে পাত দুইটা আছে বর্গাকার, যদি এই পাতটাকেই একটু বাঁকায়া তাড়ায়া মানে বাইরা বাইরি করে যদি এটাকে বৃত্ত বানায়া ফেলাই, তাহলে ওর ক্ষেত্রফল কিন্তু আগের মতো থাকবে না। ক্ষেত্রফল যদি চেঞ্জ হয় তাহলে ধারকত্ব চেঞ্জ হবে। আপনাকে গ নম্বরে সেটাই বের করতে বলছে যে যদি বৃত্ত বানাই ধারকত্ব পূর্বের কত গুণ হবে। তাহলে এটার জন্য আমাকে জানতে হবে একটা বর্গকে যদি বৃত্তে কনভার্ট করা হয় তাহলে বর্গের কোন পরিমাপের সাথে বৃত্তের কোন পরিমাপের সম্পর্ক আছে। ওকে, এই ব্যাপারটা আপনি একটু আন্দাজ করেন। একটা বর্গ, ওটাকে যদি আমি রাউন্ড করে বৃত্ত বানাই তাহলে ওই বর্গের যে পরিসীমা ছিল সেটা এই নতুন বৃত্তের পরিধির সমান হবে। এই জিনিসটা আপনাদের জানা থাকার কথা। তাহলে লেখেন বর্গকে বৃত্ত বানালে বর্গের পরিসীমা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? বৃত্তের পরিধি। বর্গের পরিসীমা কিভাবে লিখি আমরা? 4a। বৃত্তের পরিধিকে কিভাবে লিখি? 2πr। এখান থেকে আমরা r বের করব। r আসবে কত? 2a / π। ওকে, আর কেন বের করলাম? কারণ যখন এটাকে বৃত্তাকারে কনভার্ট করছি ওই বৃত্তের ক্ষেত্রফল লাগবে, আমার ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ লাগবে। তাহলে এখন আপনাকে কি বলছে যে বৃত্তে কনভার্ট করা হলে ওর ধারকত্ব পূর্বের কত গুণ হবে। তাহলে আমি এখন বর্তমান ধারকত্ব বের করি। কালারটা একটু চেঞ্জ করে নেই, দেখেন বর্তমান ধারকত্ব যেটা পাবো সেটা ধরে নিলাম C প্রাইম। ধারকত্ব বের করবো কিভাবে? এপসাইলন নট কে a বাই ডি। a বলতে a প্রাইম ডিভাইডেড বাই ডি। ডি কিন্তু চেঞ্জ করতে বলে নাই। আর a কে কিভাবে লিখবো? আমি a কে লিখবো এভাবে, πr²।
আর এর মান যেন কত পাইছি 2a/পাই। তাহলে আর স্কয়ার আছে, এখানে স্কয়ার করলে কত হবে 4a² হবে, আর নিচে আছে d। তাহলে এখন দেখেন কিছু কাটাকাটি যাবে, একটা পাই কাটা যাবে, এখানে নিচে একটা পাই থাকবে। তাহলে এটাকে একটু মডিফাই করে যদি লিখি 4/পাই এপসাইলন নট কে a²/d এরকম লেখা যায়, খেয়াল করেন। এখন একটু দেখেন তো এই যে জিনিসটা আছে এটা কি বোঝায়, এটা কিন্তু আগের ধারকের ধারকত্ব ছিল। এই যে a² মানে কিন্তু বর্গের ক্ষেত্রফল, তাহলে আগে যে ধারকত্ব ছিল সেটা। তাহলে 4/পাই ইন্টু সি। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে যে ওই বৃত্তের ধারকত্ব, বৃত্তাকার পাতের সময় ধারকত্ব পূর্বের কত গুণ, পূর্বের কত গুণ আসলো 4/পাই গুণ। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখব, সুতরাং ধারকত্ব পূর্বের 4/পাই গুণ। আপনি চাইলে কিন্তু এই মানগুলো বসায় দিয়ে মানও বের করতে পারেন, পরে আগের যে ধারকত্ব পাইছি সেটাকে এটা দিয়ে অথবা এটাকে সেটা দিয়ে ভাগ করে দিলেও কিন্তু আপনি একটা অ্যান্সার পাই যাবেন যে এত গুণ। আমি এখানে মান না বসায় এভাবে অ্যান্সারটা করলাম, এবার এটা আমার ভালো লাগে, আর আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করেন। তো এটাকে একটু ছোট করি। ওকে, তাহলে আগের ঘ নাম্বারটা কি বলছিল আমাকে, ক নাম্বার বলছিল পাত দুটিকে বৃত্তাকারে পরিণত করার পর একই ধারকত্ব পাওয়ার জন্য মধ্যবর্তী দূরত্বের কিরূপ পরিবর্তন করতে হবে। ওকে, এখন আপনাকে আবার বলছে আমি বৃত্তাকার পাত বানাইছি কিন্তু ধারকত্ব সেম রাখতে হবে, আগে যা ছিল এখনো তাই রাখতে হবে। এটা কিভাবে সম্ভব, ক্ষেত্রফল চেঞ্জ করে ফেলছেন, ধারকত্ব তো চেঞ্জ হবেই, চেঞ্জ হবে, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে দূরত্বটাকেও চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দুই ক্ষেত্রের ধারকত্বকে ব্যালেন্স রাখা সম্ভব। তাহলে আমরা সেই কাজটাই করব। শর্ত মতে আমাদেরকে বলে দিচ্ছে যে উভয় ক্ষেত্রে ধারকত্ব সেম। তাহলে আমরা ঘ নাম্বার দিয়ে লিখি, শর্তে বলে দিছে যে সি এবং সি প্রাইম সেম হবে। তাহলে এখন সি এর জন্য ফর্মুলা লিখি এপসাইলন নট কে a²/d1, দূরত্ব আমি চেঞ্জ করছি। ওকে, সি প্রাইমের জন্য ফর্মুলা কি হবে এপসাইলন নট কে πr²/d2, যেখানে πr² মানে বৃত্তের ক্ষেত্রফল, এই যে এখানে যে হিসাবটা আমরা করছিলাম তখন। তাহলে এখন দেখেন এপসাইলন নট কে কাটা, a² থাকলো, d1 থাকলো, এখানে পাই থাকলো, আর এর মান যেন আমরা কত বের করেছিলাম 2a/পাই। তাহলে এখানে আসবে কি 4a²/পাই², নিচে আছে d2। ওকে, তাহলে এখন a² কাটা গেল, একটা পাই কাটা গেল। তাহলে এই d2 কে যদি এই পাশে নিয়ে আসি আর d1 কে ওই পাশে, তাহলে কিরকম আসলো এরকম। ওকে, এখন d1 এর মান কিন্তু আমার জানা আছে, d1 এর মান কত বলা ছিল 2 মিলিমিটার। ওটা যদি আপনি এখন বসায় দেন আপনি নিউমেরিক্যাল একটা ভ্যালু পাবেন 4/পাই ইন্টু 2 মিলিমিটার। আমার মনে হয় অ্যান্সারটা মনে আছে 2.54 মিলিমিটার আসবে, d2 এর মান আসবে 2.54 মিলিমিটার। অর্থাৎ আগে দুইটা পাতের দূরত্ব ছিল 2 মিলিমিটার, এখন হইব কত 2.54। তাহলে দূরত্ব কিন্তু বাড়াইতে হবে, কতটুকু বাড়াইতে হবে, সুতরাং দূরত্ব বৃদ্ধি করতে হবে। কতটুকু বৃদ্ধি করতে হবে d2 মাইনাস d1 মানে 0.54 মিলিমিটার। ওকে, এই আর কি।
তাহলে আমি ক্ষেত্রফল চেঞ্জ করার পরেও যদি ধারকত্ব সেম রাখতে চাই, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব এতটুকু বৃদ্ধি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। ওকে, এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েশন দিয়া, পাতের বিভিন্ন আকৃতি দিয়ে আপনাকে ম্যাথগুলো দিতে পারে। তো সেই ক্ষেত্রে ওই পাতের আকার আকৃতি, তাদের ফর্মুলা, এগুলা যদি ধারণা না থাকে এই ম্যাথ করতে পারবেন না। তো এখানে আপনার ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু তেমন কোনো ভেরিয়েশন নাই, সব ভেরিয়েশন কিসের মধ্যে? ওই বিভিন্ন পাতের জ্যামিতির মধ্যে। তো ছোটোবেলায় যে জিনিসগুলো আপনারা শিখে আসছেন সেই বেসিকগুলো যদি ক্লিয়ার না থাকে, এখানে সেগুলো আউলায় ফেলবেন, তখন বলবেন যে ফিজিক্স কঠিন। আসলে ফিজিক্স কঠিন না, ছোটোবেলায় ম্যাথ পড়ার সময় ফাঁকিবাজি করছেন, তার ফল এখন ভোগ করতে হবে। সুতরাং ওই ব্যাপারগুলোকে সময় থাকতে এখনই ঝালাই করে রেখে দেন, ভবিষ্যতে বহুত ফায়দা হবে। ওকে, তাহলে আপনাদের কিছু হোমওয়ার্ক দেই, খুবই সহজ। এতক্ষণ যে ম্যাথগুলো করাইছি ওগুলোর মতোই, আপনারা এগুলো অবশ্যই ট্রাই করবেন। ওকে, এবং যদি কোনো একটা ম্যাথে বুঝতে অসুবিধা হয় বা কোনো একটা স্টেপে গিয়ে আটকায় যান, সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই সেগুলা আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।